Welcome to the number 1 season 8 special partner Cucina Small Appliances. মেয়েরা ইচ্ছে রাখে লড়াই করা, মেয়েরা স্বপ্ন দেখে এগিয়ে চলার, তারা চায় অন্যায় প্রতিবাদ করতে, তারা চায় ভালো থাকতে, কিন্তু স্বপ্ন অনেক সময় সত্যি হয় না। কেন জানেন? সাহসের অভাবে। কখনো ভাগ্যকে মেনে নিয়ে মেয়েরা চুপ করে যায়, কখনো মেয়েরা সমাজকে ভয় পায়। কিন্তু আর চুপ থাকা নয়, সাহস করে এগিয়ে যাও, প্রতিবাদ করো, নিজের পায়ে দাঁড়াও। এমনই 4 জন দিদির এগিয়ে চলার গল্প শুনবো আরো একবার আমার এই মঞ্চে। সবাই আসুন প্লিজ। প্রথমে আছে জুহি চ্যাটার্জি। নমস্কার দিদি। নমস্কার। আমি জন্মসূত্রে আসানসোলবাসী আর আসছি বীরভূম থেকে। আজকে আমি আমার জীবনের সংগ্রামের কাহিনী তোমার সাথে শেয়ার করতে চাই। আমি পেশায় স্কুল শিক্ষিকা, কিন্তু নেশায় একজন অ্যাস্ট্রোলজার, এবং কিভাবে এই দুটোকে ব্যালেন্স করে চলেছি সেটাই তোমাকে আজ বলবো, শুনবো। এরপর আছে সঙ্গীতা চৌধুরী। নমস্কার দিদি। নমস্কার। আমি সুভাষগ্রাম থেকে আসছি। আমি পেশায় একজন ক্রিমিনাল লয়ার। আমি আমার জীবন এবং জীবিকার গল্প তোমাকে শোনাতে এসেছি। শুনবো তোমার সব গল্প সঙ্গীতা। এরপর আছে পূর্বাশা দে। নমস্কার দিদি, আমি হাবড়া থেকে এসেছি। আমার বর্তমানে 3টি সন্তান, একজনের বয়স 82 বছর, একজনের 52 বছর, একজনের 12 বছর। আমি সিঙ্গেল মাদার। তো তাদের নিয়ে আমার যে লড়াই, সেইটার গল্প আমি তোমাকে শোনাতে এসেছি। শুনবো, সব শুনবো। এরপর আছেন আলপনা ঘোষ। নমস্কার দিদি। নমস্কার। আমি বাউয়াটি থেকে এসেছি। আমি সামান্য গৃহবধূ থেকে কিভাবে ব্যবসায়ী উঠেছি সেই গল্প তোমার সাথে বলে এসেছি। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে পর্যায়ে। বলো জুই, তুমি পেশায় শিক্ষিকা, হ্যাঁ। নেশায় অ্যাস্ট্রোলজার, হ্যাঁ। দুটো পদ একদম দুদিক, কিভাবে এটা হলো? আমি মা বাবার একমাত্র সন্তান, কিন্তু একমাত্র সন্তান হওয়া মানেই যে সোনার চামচ মুখে জন্ম হয়েছে সেরকমটা আমার ক্ষেত্রে হয়নি। বাবা বই বাঁধাই করে সংসার চালাতেন। কোনোদিন হয়তো খেতে পেতাম, কোনোদিন খেতেও পেতাম না, এবং ক্রমে আমি আমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এইভাবে করতে করতে বাবা এক সময় বলে আমি মাস্টার্স আর পড়ার মতো ক্ষমতায় রাখছি না। ঠিক সেই সময় আমার আজকে যিনি স্বামী, সে তখন আমার বয়ফ্রেন্ড, এবং সে আমাকে বলে যে তুমি চিন্তা করো না, তোমার পড়ার দায়িত্ব আমি নিচ্ছি, তুমি মাস্টার্স করো, তোমার জন্য আমি গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করছি। আমি ওখানে মাস্টার্সে অ্যাডমিশন নিই। শুধু যে অ্যাডমিশন নিয়েছি শুধু তাই নয়, আমি গৌরবঙ্গ ইউনিভার্সিটির 2nd টপার হিসাবে সিলভার মেডেল নিয়ে পাশ করি। এবং সেই সময় আমার মাস্টার্সের রেজাল্টের জন্য আমি সেন্ট্রাল থেকে ইন্দিরা গান্ধী স্কলারশিপ পাই 40,000 টাকা। সেই স্কলারশিপের টাকায় আমি মনস্থ করি যে আমাকে বিএডটা করতে হবে, কিন্তু রেজাল্ট এতটাই ভালো ছিল যে আমি মালদা গভর্নমেন্ট কলেজে বিএডে চান্স পাই এবং আমি বিএড পাশ করি। বিএড কমপ্লিট করার পর চাকরির জন্য পরীক্ষা দিচ্ছি বারবার, কিন্তু চাকরি হচ্ছে না। ইন্টারভিউতে গিয়ে আমার কেটে যাচ্ছে। তখন বিভিন্ন জ্যোতিষীর দাঁড়ে দাঁড়ে ঘুরতে শুরু করি যে কি হবে, আমার ভাগ্যে কি কিছু আছে। তো তারা খালি দেখে এবং বড় বড় চশমার আড়াল দিয়ে বলতে থাকে, না চাকরি ভাগ্যে নেই, তবে হ্যাঁ একটা সুযোগ দেখছি, যদি এই দোষগুলো কাটানো যায় তাহলে হয়তো চাকরি হতে পারে, কিন্তু সেই দোষ কাটানোর জন্য অনেক টাকার প্যাকেজ নিতে হবে, যেটা আবার আমার কাছে কিন্তু প্রতিবন্ধকতা। তো বাড়ি ফিরে আসি, মা বললো পড়ে যা, ও ঠিক দোষগুণ বেড়ে যাবে ঠিক। তো মায়ের কথা মতো সেই পড়াশোনা চালিয়ে একটা সময় পরীক্ষা দিই এবং একটা ফেজে গিয়ে ইন্টারভিউতেও ক্র্যাক করে স্কুলে চাকরি করি। তখন আমার মনে হয় যে আমার মতো তো অনেক মানুষ আছে যারা হতাশার জন্য বিভিন্ন জ্যোতিষীর দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। তাহলে এই জ্যোতিষীরা যারা এইভাবে মানুষকে মিসগাইড করছে, আমি নিজেও একটু দেখি না যে কি সাবজেক্টটা এত ভুলভাল কেন। তো আমার হাজব্যান্ড নিজে ফিজিক্সের স্টুডেন্ট, ও এটা নিয়ে তখন খুব আমাকে উৎসাহিত করে এবং ও নিজেও পড়াশোনা শুরু করে এটা নিয়ে। এবং মা, আমি এবং আমার হাজব্যান্ড 3 জনে মিলে জ্যোতিষটা নিয়ে রীতিমতো যুদ্ধ লাগিয়ে দিই বাড়িতে। এবং সেইটা শিখতে শিখতে সাউথ থেকে অনেক কিছু আপডেটেড কোর্স করে টোরে একটা সময় শিক্ষিকার সাথে সাথে জ্যোতিষী হিসাবে পরিচিতি পাই। এবং সোশ্যাল মিডিয়াতে এমন একটা পর্যায়ে আজকের দিনে হয়ে গেছে, মানে আমরা হয়তো 6 মাস হয়তো সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড হয়েছি এই জ্যোতিষী রিলেটেড প্রোগ্রামকে নিয়ে, এবং এর মধ্যে প্রায় লাখের কাছাকাছি চলে গেছে আমাদের ক্লায়েন্ট, পার্মানেন্ট ক্লায়েন্টের জায়গা। এবং শুধু ইন্ডিয়া নয়, ভারতবর্ষের বাইরেও মোটামুটি 20টা দেশে আমাদের বন্ধু রয়েছে যারা আমাদের সাথে অনলাইনে হয়, সবটাই অনলাইনে হয়। এবং এইটা মানুষকে সবার আগে বুঝতে হবে যে জ্যোতিষী ভাগ্য বদলাতে পারে না।
আমার কপালে যেটা আছে সেটা আমার হবেই। জ্যোতিষী কি করতে পারে যে আমাকে রাস্তাটা ডাইরেক্ট ওয়েটা বলে দিতে পারে যে এই পথে গেলে আমি সাকসেসটা পাবো। নতুন করে কোনো জিনিস ক্রিয়েটও করতে পারে না বা তারা ধ্বংস করার ক্ষমতাও রাখে না। কিন্তু ধর তুমি তো অনলাইনে করো, সেখানে হাত দেখা ব্যাপারটা কি করে করো? নাকি তুমি খালি কুষ্টি নিয়ে না, করো? হাত দেখার ব্যাপার নেই, আমাদের হচ্ছে অথেন্টিক ডেট অফ বার্থ, টাইম আর প্লেস, এই তিনটের ওপর বেস করে যদি এই তিনটে ঠিক থাকে তাহলে একটা চার্ট থেকে ছক বার করে থেকে মানে তার দাদু ঠাকুরদারও পর্যন্ত প্রেডিকশন করা যায়। সায়েন্স এতটাই মানে সায়েন্স আছে বলে এটা সম্ভব। এবং এই জায়গা থেকে আজকে যে সাফল্যটা, যেখানে একবেলা খাওয়ার পর রাতে কি খাবো সেইটা ভাবলে ভয় লাগতো, এবং মাছ খাওয়া মানে বছরে হয়তো কদিন মাছ খাবো এইটাও ভাবতে হতো। পুজোতে একটা জামা, সেটাকেই বারবার আয়রন করে সব বিয়ে বাড়ি কি শ্রাদ্ধ বাড়ি সব একটাই জামা চালাতে হতো। আজকের দিনে ভালো থাকার জন্য যা দরকার, গাড়ি বাড়ি এসি 4 হুইলার যা কিছু সব আমি মাকে কিনে দিতে পেরেছি। এবং এই পজিশনে আসার পর একটাই আফসোস লাগে যে এতটা সফলতার মধ্যেও বাবাকে দেখাতে পারলাম না। মানে এতটা অসুবিধার মধ্যে বাবার ক্যান্সার ধরা পড়ে, ট্রিটমেন্টের জন্য যা কিছু গয়নাগাটি বিয়েতে ছিল সব কিছু দিয়ে বাবাকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু বাঁচাতে পারিনি। বাবা বলেছিল যে আমি দেখতে চাই তুই একদিন আমার থেকে বেশি কামিয়ে দেখা। বাবার হয়তো মান্থলি হয়তো 2000 টাকা কামাইটাই বিশাল বড় ছিল, তো আজকে বলতে পারি বাবা আমি 50,000 কামাচ্ছি মান্থলি অন্তত। Very good. এটাই আমার সাফল্যের কাহিনী। নিশ্চয়ই, খুব ভালো, অনেকটা পথ তুমি এগিয়েছো। কিন্তু আমাকে একটা কথা বলো যে অনেকে আছে যারা একদম বিশ্বাস করে না অ্যাস্ট্রোলজি, আবার অনেকে আছে ভীষণ বিশ্বাস করে, প্রতি পদক্ষেপে তারা গাইডেন্স নিয়ে চলে। বা এরকম ধরনের মানুষ নিশ্চয়ই এসছে যারা বলেছে আমি এতজনের কাছে গেছিলাম আমাকে কেউ পথ ঠিক দেখায়নি। আপনি কি দেখাতে পারবেন? এর মতো অনেক সময় হয়। সবার প্রথমে আমরা যেটা বলি যে জ্যোতিষীর কাছে গিয়ে আপনারা সমস্যাটা ডাইরেক্ট বলবেন না যে আমি এই সমস্যার জন্য এসেছি। আগে তাকে আপনি বলুন যে আপনি আমার পাস্ট নিয়ে বলুন। আমার পাস্টের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ যদি আপনি করতে পারেন তখনই আপনার ভবিষ্যৎ প্রেডিকশনে আমি আস্থা রাখতে পারবো। এবং যে আমার পাস্ট বলতে পারবে, এমন কিছু হিডেন্স আমাকে রিভিল করতে পারবে যেটা হয়তো আমার মা বাবার সাথেও আমি শেয়ার করতে পারিনি, সেইগুলো যখন জ্যোতিষী উন্মোচন করতে পারবে তার উপর আস্থা রাখা যায়। যে ধরো পাস্টটা বলে দেবে, হ্যাঁ, সে কি ফিউচারটাও সেরকম ভাবে বলতে পারবে? একদমই, সায়েন্স আছে বলেই আমরা সেই লেভেলের কাজ করছি এবং প্রতিনিয়ত এইটার উপর এতটাই গুরুত্ব দিয়ে কাজ করে চলেছি যে 100% আমরা সেই ক্ষেত্রে বলতে পারছি। নিজের বেলাটা নিজে প্রেডিক্ট করতে পারো যে তোমার নিজের ভবিষ্যৎ বা গ্রহের ফেরে তোমার কিছু ভালো হয়েছে বা কিছু খারাপ হয়েছে বা হতে চলেছে? আমার ক্ষেত্রে যেমন আমি যে আমার লাইফের ব্যাড ফেজটা কাটিয়েছি সেইটা তখন তো অ্যাস্ট্রোলজি নিয়ে বুঝতে না। মাথা খাটাতাম না। তো এখন যখন আলোচনা করছি, যখন জানছি, তখন আমি বুঝতে পারলাম যে এই সময় একটা গ্রহের একটা প্রবলেম ছিল, ট্রানজিটগত প্রবলেম ছিল, সেটা হচ্ছে সাড়ে সাতি। অনেকেই আমরা স্যাটার্নের শনির সাড়ে সাতি নিয়ে অনেকেই মানে ভয়, মানে শনি মানেই ভয়, একটা বিশাল একটা ব্যাপার। কিন্তু আমি আমার এবং আমার হাজবেন্ডের দুজনেরই সাড়ে সাতি আমাদের জীবনের সবচেয়ে বড় ব্লেসিংস। কারণ সাড়ে সাতিতে কোনো মানুষ যদি সৎ পথে থাকে, ঠিক কাজ করে থাকে, তাহলে মহারাজ লাস্ট ফেজে, মানে সাড়ে সাতি জিনিসটা হয় স্যাটার্নের 2.5 বছর 2.5 বছর 2.5 বছর, 3টে ফেজে স্যাটার্নের ট্রানজিট। স্যাটার্ন ইজ আ গ্রেট টিচার। তুমি যা করবে তোমার ওই সাড়ে সাতির ফেজে, লাস্ট ফেজে তোমার হিসাব কষে সব ডেবিট ক্রেডিট ক্লিয়ার করে দেবে। আচ্ছা, তো আমার এই জানুয়ারি মাসে সাড়ে সাতির এন্ড হয়েছে 23শে জানুয়ারি, ঠিক আছে? আচ্ছা। তো এই লাস্ট ফেজে আমার ডেবিট ক্রেডিটে আমি কিন্তু বুঝতে পারছি যে ওই যে 2.5 বছরটা কষ্ট করেছি সেটা ডেবিট ক্রেডিটের জিনিসটা ঠিক হয়েছে এবং আজকে আমি এই পজিশনটা পেয়েছি শুধু সৎ পথে থেকেছি বলে। তাহলে জ্যোতিষের ভাষায় তোমার এখন তুঙ্গে বৃহস্পতি। খুব ভালো থেকো জুই, খুব ভালো লাগলো কথা বলে। হ্যাঁ দিদি, আশীর্বাদ করো যেন এইভাবেই মানুষের পাশে থাকতে পারি এবং সৎ পথে এগোতে পারি। আমার এখানে অনেক দিদি আসছে, অনেক দিদি এসেছে, এরকম দেখে নিজে স্কুল টিচার, তার সাথে সে অ্যাস্ট্রোলজার। ভেরি নাইস, ভেরি গুড, খুব ভালো। আরো অনেক বড় হও জুই তুমি। দিদি, আমি তোমার জন্য একটা ছোট্ট গিফট এনেছি। Okay. বাস্তুর জন্য শিব খুব ভালো, তাই আমি তোমার জন্য পারদের শিবলিঙ্গ এনেছি। বাহ, এটা কোথায় রাখবো, কোন অ্যাঙ্গেলে রাখবো সেগুলো বলতে হবে। এটা তুমি ব্যাপার আছে। তোমার বাড়ির ঈশান কোণে, ওকে, ঠাকুরের মন্দির যেখানে, মন্দিরের ঈশান কোণে মন্দিরে রাখতে দেবো। হ্যাঁ, ওকে। পাথর বা স্টিলের বাটিতে জাস্ট বসিয়ে দেবে। এটা বাস্তুর জন্য খুব শুভ। লাভলি। একটা হাগ। একদম নিশ্চয়ই। দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা
বুঝিয়ে দিই, দেখো একটা রাক্ষসের মুখ আর প্রচুর বল আছে। বলগুলোকে থ্রো করতে হবে রাক্ষসের মুখের ভেতর দিয়ে, যেন ভেতরে ঢোকে, বাইরে ধাক্কা লেগে পড়ে গেলে হবে না। 30 সেকেন্ডস টাইম। কে সব থেকে বেশি বল রাক্ষসের মুখে ঢোকাতে পারে? সব থেকে বেশি সংখ্যায় যে ঢোকাবে সে 20 পয়েন্টস, 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে আসছে জুই। স্টার্ট। ভেতরে 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 টার্গেট করো। ইয়েস, দুটো, তিনটে, পাঁচটা, ছটা, ভেরি গুড, সাতটা, খুব ভালো, চলো, ভেরি গুড, চলে এসো চলে এসো চলে এসো। রাক্ষসের মুখে জুই 30 সেকেন্ডসে 9টা বল ঢুকিয়েছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। সঙ্গীতা, ক্রিমিনাল লয়ার। হ্যাঁ দিদি, আমি বাবা মার একমাত্র সন্তান। বাবা চেয়েছিল আমি একটা স্কুল টিচার হই, মা চেয়েছিল আমার মেয়ে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে যেখানে আমার মেয়েকে সবাই এক ডাকে চিনবে। দিদি, যখন আমি ল পড়বো তখন আমার বাবা বললো আমি তোকে আর পড়াশোনা খরচা দেবো না। তখন আমার মা বললো বাবু চ, আমি তোর সাথে আছি, তুই পারবি। লয়ে এন্ট্রান্স দিলাম, আমি ফার্স্ট লিস্টে চান্স পেলাম। এবার আমি যখন 2 বছর নিজে খুব স্ট্রাগল করে পড়াশোনা করি, আমি মানে আমার টিচারের মাইনা বছরে একবার গিয়ে দিতাম, মানে 12 মাসের মাইনা আমি একদিন দিতাম। আমি ওই লোন তুলতাম, টিউশনি করতাম, করে আমি টিচারের মাইনা দিতাম। আমি ওই 2 বছর পরে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস নিয়ে ল পাস করি। তখন হয়তো আমার বাবার মতন খুশি কেউ হয়নি। আমি বারিপুর কোর্টে প্র্যাকটিস করি। আমি যখন কোর্টে ঢুকলাম, জুনিয়র তো তখন একদম এই আমাদের এই প্রফেশনে পিছনে সাপোর্ট না থাকলে খুব প্রবলেম হয়ে যায়। ওই সময় দিদি আমার একটা কাকুর সাথে দেখা হলো, উনি ওখানকার ওই কোর্টের লয়ার। বললো তুই আমার কাছে বস, আমার এখানে থাক, থেকে কাজগুলো শেখ। আমি প্রথম দিন কাজ করে 30 টাকা রোজগার করি। সেই দিন দিদি 30 টাকাটা আমার কাছে 30 কোটি টাকার থেকেও মানে বেশি সব ছিল। আমি টাকাটা নিয়ে এসে আমার মামার বাড়ি মা বাবা সবাইকে বলছি, মা দেখো আমি নিজে পড়াশোনা করে নিজে পায়ে দাঁড়িয়ে আমি 30 টাকা রোজগার করেছি। সেখান থেকে দিদি আজকে আস্তে আস্তে আমার প্র্যাকটিস 8 বছর হয়ে গেল। আমি বারিপুর কোর্টে আমার খুবই নাম প্রতিষ্ঠিত লয়ার একজন, এবং আমাদের বারিপুর ফৌজদারি আদালতে 2006 সালে প্রতিষ্ঠিত হয়। আমি এবছর প্রথম জুনিয়র ইলেক্টেড মেম্বার অ্যাজ এ এক্সিকিউটিভ বার কাউন্সিলের এক্সিকিউটিভ মেম্বার। ক্রিমিনাল লয়ার প্র্যাকটিস করো, কোনো মেমোরেবল ঘটনার কথা মনে পড়ে? হ্যাঁ দিদি, একটা ছেলেকে খুব বাজেভাবে একটা মহিলা গঠিতভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল শ্রীতনি কেসে। ছেলেটা যখন লকআপে আসে, ওর মুখ দেখে আমার দিদি প্র্যাকটিস করতে করতে আমাদের তো একটা চলে আসে না, মানে এই মানুষটাকে দেখে বুঝে যায় যে এ করতে পারে বা করতে পারে না। তো আমি বলেছিলাম তুই সত্যি কি ভাই এই কাজটা করেছিলিস? বলছে দিদি বিশ্বাস করুন আমি এটা করিনি, আমি ওই সময় ওই জায়গায় ছিলামই না। দিদি আমি এই কথা শোনার পর আমি বললাম তুই আমাকে বল যে তুই কোথায় ছিলিস, তুই আমার তোর থেকে যে কটা ক্লু দেওয়ার আমায় দে, তারপর আমি দেখছি তোকে আমি কী করে রিলিজ করব। দিদি আমি ওর থেকে ক্লুগুলো নিয়ে, ও সেই টাইমে ছিল না, ওর অফিসের ওর স্টেটমেন্ট, ওর টিকিট সবগুলো জোগাড় করেছি। আমি সেই জায়গাটা র্যালি, আমি যে জায়গাটায় ইনসিডেন্ট প্লেস আমি ওখানে গিয়ে র্যালি করেছি এবং আই উইটনেস সব জোগাড় সবার সাথে কথা বলেছি। এবং আফটার 35 ডেজ আমি খুব ফাইট করে পিপির সাথে, পিপি যেহেতু থাকে পাবলিক প্রসিকিউটর, আমাদের তো এগেনস্টে তারা বলবেই, তার বাবা মা, তার বউ এবং তার ছোট্ট বাচ্চা, কোলের বাচ্চার ওই যে হাসিটা, ওই হাসিটা মনে হলো আমার স্বর্গসুখ। ওকে আমি রিলিজ দিতে পেরেছি এখান থেকে। কত মানুষের ব্লেসিংসও পাওয়া যায় না সঙ্গে। অনেক দিদি এসে বলে তুই যে আমার ছেলেটাকে ছাড়িয়ে দিলি, আমার ছেলেটা আজকে ভাত খেতে পারবে। দিদি ব্লেসিংগুলো না বাড়িতে এসে আমি মা বাবার সাথে, আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করি যে জানো আজকে এই ঘটেছে, মানে এরা বলছে তুমি জীবনে অনেক উন্নতি করবে, আমাকে যেতেই হবে, আমাকে আরও অনেক দূর পৌঁছাতে হবে এদের জন্য। এই মানুষগুলোর মুখে যাতে হাসি ফোটাতে পারি আমি। পরিবারে কে কে আছেন? আমার মা এসছে, বাবা এসছে, ভাই এসছে, 3 ভাই, মামি, বোন এসছে। বর কোথায়? আমার বর দিদি সম্পূর্ণভাবে আমার উল্টো। ও ভয় চিমসে গেছে একদম। ক্রিমিনাল লয়ার যার বউ, হ্যাঁ, আর এরম যার দাপট, বর ভয়ের চোটে অন্য দিকে পালিয়ে গেছে। আমার যদি রেস্ট্রির ডেট, কোর্টে রেস্ট্রি করতে ঢুকেছি, একটা দাদা আমাকে জিজ্ঞেস করছে তুমি কি করবে, তোমার কি আছে? বললাম দাদা আমার নিজের রেস্ট্রি আছে। উনিও তো বুঝে উঠতে পারেনি, বলছে না না এখানে হবে না, চলে যাও বলে আমার ফর্মটা ছিঁড়ে দিয়েছে। হট অফ দ্য টেম্পার আমি ওকে মেরে দিয়েছি।
বর দেখেছে ওই বাস। ঘটনা দেখার পর থেকে ওই জন্যই বাইরেই ট্রান্সফার নিয়ে চলে গেছে। মাঝে সাঝে আসবে, ঠিক আছে, আমার বউ ভাই দাপটে করে যাও, কোর্ট কাঁপাও, পাড়া কাঁপাও, কলকাতা শহর হ্যাঁ, কাঁপাও। এইটা আমার একটা রেপুটেশন আছে, হ্যাঁ, পশ্চিমবঙ্গ মানে আমি কাঁপাও। মোটামুটি কাঁপাতে পারবো। হ্যাঁ, যেখানে দেখেছো? যাবো মানে সবাই এসে ও সঙ্গীতা, ঠিক আছে, ওকে একটু ভয় পাচ্ছি। এরম হয়ে যাচ্ছে আর কি। গুড। সঙ্গীতার মতন দাপুটে লয়ার বলো, দিদি বলো, আমাদের সমাজে খুব দরকার। ভালো থেকো সঙ্গীতা। Thank you, দিদি। এবার খেলতে আসছি সঙ্গীতা। স্টার্ট। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, চলে এসো। রাক্ষসী বুকে 30 সেকেন্ডে সঙ্গীতা 10টা বল ঢুকিয়েছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। পূর্বাশা, 3 সন্তানকে একা মানুষ করছো। হ্যাঁ দিদি, আমি হাবড়া থেকে এসেছি। জন্মিয়েছিলাম ডক্টর ফ্যামিলিতে, বাবা ডক্টর ছিলেন, কিন্তু মায়ের ওপর প্রচণ্ড ডোমেস্টিক ভায়োলেন্স হতে দেখেছি ছোটবেলা থেকে। বাবা করতেন? বাবা করতেন, প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্কস করতেন, মারধর করতেন। মাকে বলতাম তুমি এত সহ্য করো কেন মা, এত সহ্য করো কেন? তো মা সবসময় বলতেন না এগুলো হয়, এগুলো হয়, এগুলো মানিয়ে নিতে হয়, এরকমভাবে চলেছে। একদিন রাতে মাকে বিভৎ মারধর করা হয়। ভোর 4টের সময় মাকে নিয়ে রিক্সা করে মামা বাড়ি চলে যাই দিদার কাছে। দিদা সেখানে আমাদের রাখেন, আমরা সেটা নিয়ে থানা পুলিশ করি। সেখানে মার ডিভোর্সটা হয়ে যায়। মা আমাকে মানুষ করছিল, দিদা খুব কষ্ট করে আমাকে মানুষ করছিল। সামান্য প্রপার্টি রেখেছিলেন, তো সেটার ভাড়া টাড়া তুলে আমার পড়াশোনা চলতো। 12th যখন পাশ করি তখন আমার সাথে একটা ছেলের আলাপ হয়। 14 বছর রিলেশনশিপটা চলে, বিয়ে হয় 14 বছর, মেয়ে 12 বছর বয়স আজকে। গত 2 বছর ধরে আমি দেখতে পাচ্ছি ওই ক্রমশ একটু একটু পরিবর্তন হচ্ছে। কাছের মানুষ তো, খুব পরিবর্তন হয়ে গেলে সহজেই ধরা পড়ে যায়। গত 1 বছর আগে আমি ধরতে পারি যে ও অন্য মহিলার সাথে রিলেশনশিপে রয়েছে। আমার মা, দিদা, আমার যারা গার্জেন আছে, ওর গার্জেন, ওর মা বাবাকে সবাইকে জানাই ব্যাপারটা। বাড়িতে একটা মিটিং বসে। আমার শাশুড়ি মা আমাকে বলেন বউয়ের আটকে রাখার ক্ষমতা জানতে হয়। তুমি এমন বউ নও যে তুমি তোমার স্বামীকে আটকে রাখার ক্ষমতা রাখো, তাই জন্য আমার ছেলে এরকম করেছে। তো সেদিন খুব অপমানিত বোধ হয়েছিল যে আমি মেয়ে বলে সে আমার বিশ্বাস নিয়ে খেললো, আমার ভালোবাসাটা এত অপমান করলো, তাও আমার তার সাথে থাকতে হবে কেন? না আমার আয় নেই, রোজি রোজগার নেই, সেই জন্য আমি পারবো না। মেয়ে এসে আমাকে একদিন প্রশ্ন করলো, তখন আমি ওই বাড়ি থেকে আসিনি, অশান্তি চলছে। মেয়ে এসে বললো মা তুমি তো বলো অন্যায় কখনো মেনে নিতে নেই। বললাম না, তাহলে তুমি মেনে নিচ্ছ কেন মা? তোমাকে দেখে কি আমি তাই শিখবো? সেদিন ভাবলাম ঠিক, আমি ওকে কি শিক্ষা দেবো? আমার মা আমাকে বলেছিল যে মেনে নিতে হয়, সেটা আমি শিক্ষা দেবো না। 10th মে আমার বিবাহবার্ষিক ছিল দিদি, আমি 10th মে ওখান থেকে বেরিয়ে আসি। কোথায় থাকবো জানি না। আমার একটা বান্ধবী আছে দিদি, বন্ধু বলতে যেরকম বোঝায়, সে আমাকে বললো কি তুই পারবি রে, তুই বিজনেস কর। বান্ধবীটা পাশে এসে দাঁড়ালো, বললো আমার বাড়িতে থাকবি, শাড়ি জামা কাপড় সবাই করে, ব্রাইডাল ব্লাউজ একদম অন্যরকম, অন্যের বিয়েতে কনেকে সাজিয়ে দেবো আমরা। বান্ধবী হাজব্যান্ডের থেকে আমরা লোন নিলাম, 15,000 টাকা দিয়ে মাল আনলাম, এনে টুকটুক টুকটুক করে অনলাইনে বিজনেসটা শুরু করলাম। মায়ের কাছে কেন গেলে না পূর্বাশা? মেয়ে ঘুমা স্কুলে পড়ে, এবার ওর ক্লাস 7, আর ওর সামনে এত বাজে বাজে ঘটনা ঘটেছে, ওকে এমনভাবে ধিক্কার করা হয়েছে ও মেয়ে বলে। তো ও না খুব আপসেট হয়ে গেছিলো। এবার তখন আমি ভাবলাম ওকে যদি আমি হোস্টেল লাইফ দিই ও আরও একা হয়ে যাবে। এবার মার কাছে যদি আমি এসে থাকি তাহলে মেয়েটার স্কুলিংটা কী হবে? আর ওর প্রিন্সিপাল থেকে শুরু করে সবাই
খুব সাপোর্ট করে, তো সেই জায়গাটা আমি পাবো না। 9 মাস হয়ে গেছে, এখনো ওই বান্ধবীর বাড়িতেই আছি। আচ্ছা। 15,000 টাকা লোন দিয়ে শুরু করেছিলাম দিদি, আজকে 700-800 কাস্টমার আছে যারা তাই? পেটেন্ট 9 কাস্টমার। মাসে? হ্যাঁ, বাহ। সবাই চেনে অনলাইনে পূর্বাশাদি, ব্লাউজ কুইন নাম হয়ে গেছে আমার। তাই? হ্যাঁ। তো সেই কাজটা কি বাড়িতে বসে করো পূর্বাশা? হ্যাঁ, আমার একটা ছোট্ট প্রোডাকশন হাউস, আমি কয়েকজন মানুষকে নিয়ে সেটা একটা তাদের সাথে কন্ট্যাক্ট করে আমি নিজের ডিজাইনটা করিয়ে তাদের ডিজাইনটা শো করি। আমার বান্ধবী এখানে প্রচণ্ড হেল্প করে, তারপর ওই ডিজাইনটা আমি মার্কেটে আনি। এই 9 মাসে অনেকটা জার্নি কমপ্লিট করেছি। আগামী দিন আশা করি মাথার উপর ছাদটাও করে নেবো, আর মেয়েটাকে মানুষের মতো মানুষ করব, জায়গায় দাঁড় করাবো। বাহ। আমার সবচেয়ে গর্বের বিষয়, আমার মেয়েকে স্কুলে কেউ যদি জিজ্ঞেস করে তোমার প্যারেন্টস নেম কি, আমার মেয়ে দাঁড়িয়ে গর্বের সহিত বলে মাই ফাদার্স নেম পূর্বাশা দে, মাই মাদার্স নেম পূর্বাশা দে। उंगली पकड़ के फिर से सिखा दे, गोदी उठा लेना माँ। ওই জায়গাটা আমার কাছে খুব বড় পাওয়া দিদি। একদম। আজকে তার উপর 2টো সন্তান, আরো 82 বছরের দিদা আছে আর মা আছে, তাদের দেখার কেউ নেই। দিদা কি মায়ের সঙ্গে থাকেন? হ্যাঁ, তো মা দিদাকেও আমার দেখতে হয়, মেয়েকেও আমার দেখতে হয়। আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য জানো তো, অনেক মেয়েরা না এগুলো সহ্য করে কিন্তু ভাবে আমি কি সত্যি করতে পারবো, আমিও ভাবতাম আমি কি করতে পারবো, কিন্তু আজকে আমি মেয়ের সমস্ত কিছু চালাতে পারি, আমি সত্যি লড়তে পারি। আর আমি জানি কর্ম করলে তার ফল মানুষ পাবেই, তো কর্ম করে যাও, শুধু সৎ পথে থাকো, এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছি দিদি। খুব ভালো পূর্বাশা, এইভাবে জীবনে আরো বড় হও, অনেক এগিয়ে যাও। ইন্সপিরেশনাল স্টোরি। আশা করি সব দিদিরা আজ তোমার কথা শুনে অনেকে অনেকে অনেক অনেক ইন্সপায়ার্ড হয়েছে। Thank you, দিদি। কারণ এরকম বউদেরকে মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার করছে, এটা ঘরে ঘরে বহু বহু মেয়ে আছে পূর্বাশা যারা বাড়িতে বসে থাকে, সহ্য করে যায়, কারণ তারা জানে যে তারা বেরিয়ে কোথাও যাওয়ার নেই। তুমি তোমার বন্ধুকে পেয়েছো, সবাই বন্ধুকে পায় না, যাবে কোথায়, রাস্তা রাস্তায় ঘুরবে, সেটাই। সবার তো সেই জায়গাটা নেই না চলে যাওয়ার। সেটাই। হয়তো তার বাবা মাও পাশে নেই, কি করবে তারা? সেটাই। তারা সহ্য করে, কিন্তু তবুও আমি বলবো তাদের কোনো না কোনো গুণ আছে। যেরকম পূর্বাশার মধ্যে একটা গুণ ছিল, একটা লক্ষ্য ছিল যে আমি জীবনে এগিয়ে যাবো, আমি কারোর কথা ভাববো না, কে আমায় দেখলো, কে আমার টাকা দিল, সে তার মায়ের কাছে পর্যন্ত যায়নি, সে নিজের পায়ে দাঁড়িয়েছে আজকে। সেরকমভাবে সব দিদিরা পারবে আমার। অল দ্য বেস্ট পূর্বাশা। থ্যাংক ইউ দিদি, তোমার তো একটা ছোট্ট উপহার এনেছি আমার ওখান থেকে। থ্যাংক ইউ। বাহ, এক্সিলেন্ট। বউরা বেশি করে। হ্যাঁ, একদম নতুন কনেদের সাজিয়ে দিই। একদম খুব সুন্দর। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। করবো দিদি। অনেক বড় হয়ে জীবনে। স্টার্ট। চলো, 3টা হয়েছে, কেমন? চারটে। পাঁচটা। ছটা। সাতটা। কেমন কেমন? 8টা। ওকে, চলে এসো। পূর্বাশা 30 সেকেন্ডে রাক্ষসের মুখে 8টা বল ছুঁড়েছে। আলপনাদি, এবার তোমার গল্প শুনবো। হ্যাঁ। গৃহবধূ থেকে বিজনেস ওম্যান। হ্যাঁ, কিভাবে? আমি গৃহবধূ বলতে আমি যখন 7-এ পড়ছি তখন আমার সম্বন্ধ চলে এসছে বাড়িতে। এবার আমি তো বিয়ের কিছুই জানি না, বাচ্চা মেয়ে তো, আমাকে বিয়ে দিয়ে দিল। তা হাওড়ায় বিয়ে হয়েছিল, ও বাসে 300 টাকা তখন মাইনে পায়। প্রেসিডেন্ট ছিলেন ক্লাবের ওখানকার। বাড়িতে নানার ক্যাটাগরির তো লোকজন আসে, চাষি আসতো। এবার জমিটা আমি বিক্রি করবো, একটা চাষি বলছে। তা আমি বলি কত লাগবে? না 5000। এবারে আমি কি করেছি, কিছু অর্নামেন্টস দিয়েছিল বিয়েতে, সেটা বিক্রি করে আমি 5000 টাকা দিয়ে ওই জমিটা নিয়ে নিলে? কিনেছি। আচ্ছা। এবারে জমিটা কেনার পর 5 বছর বাদে ওই জমিটা আমার দাম হলো 15000। তখন আমি বিক্রি করে দিলাম। বিক্রি করে আবার একটা কিনেছি, কিনে আবার 5-6 বছর বাদে ওটা 80,000 দাম হলো। 80,000 যখন হলো তখন আমি নিউ টাউনে একটা ফ্ল্যাট বুক করলাম। তারপর আমি জীবন বিমা করলাম এজেন্সি নিয়ে। জীবন বিমা করতে ওইখান থেকেও কিছু আমার ইনকাম হতে লাগলো।
হতে হতে তারপর এইভাবে ছেলেকে মানুষ করলাম। ওইখানে একতলায় থাকতাম, ওটা দোতলা হলো। কাজটা কি করতে? ওই তো জমি। ও ওইটা কেনা বেচাটাই তোমার কাজ? হ্যাঁ, ওইটাই তো কেনা বেচার কাজ করলাম। হ্যাঁ, মেয়ে হলো, ছেলে মেয়ে দুজনকে মানুষ করলাম। এবার ছেলেটা গ্র্যাজুয়েশন করার পর ট্রাভেল এজেন্সি নিয়ে ওই ট্যুরিজমের ম্যানেজমেন্ট করলো, করে চাকরি করছিল। করতে করতে বলছে না, আমি তো এই কম মাইনে তার হবে না। ওর বাবাও কোটি কোটি টাকার স্বপ্ন দেখছে, ছেলেও কোটি কোটি টাকার স্বপ্ন দেখছে। চাকরি ছেড়ে দিয়েছে, করবে না। তখন আমি তো বেশ চিন্তায় পড়লাম, তখন বিক্রি করে দিলাম ফ্ল্যাটটা। বিক্রি করতে আমার 7 লাখ টাকায় বিক্রি হলো। বিক্রির পরে তারপর আমি ওকে ব্যবসা করতে টাকা দিলাম। টাকা মাটি মাটি টাকা, তুমি তো একেবারে রামকৃষ্ণের ভক্ত। তুমি ছবি কিচ্ছু হবে, বিক্রি করেছি। কিচ্ছু হবে। বিক্রি করেছি। অল্প দামে কিচ্ছু হবে, বেশি দামে হ্যাঁ, বেশি দামে। এই করে করে টাকা খাবে যাচ্ছে, তুমি মজার ব্যাপার। হ্যাঁ, মজা বলছি তো, মজা। আর তোমার ছেলে আর বাকাই করে টাকা স্বপ্ন দেখছে। তাহলে আমাদের সবার কিন্তু উচিত জমিতে টাকা দেওয়া, তাই নাকি? জমি কেনা উচিত, কি বলো অল্পনা দে? অনেকে তো ফ্ল্যাট কেনা বেচাও তো করে। ফ্ল্যাট কেনা বেচাও করে, জমিও হ্যাঁ, করে। করে তো। খুব ভালো, খুব। আর তোমার চেহারাটাও যা মেনটেন করেছো, হ্যাঁ, হাস্য। এই তো লড়াইয়ের গল্প, এইটাই যায়। এই লড়াইয়ের গল্পে এই চেহারা হয়ে গেছে। সঙ্গীতাকে একটু গল্পটা বলো, তোমার চেহারাটা তো সুন্দর কিভাবে? এরকম চেহারা করবো না। কমাবো, কিন্তু এরকম করবো না। লয়ার কি কেউ মানবে না? তোমার বর তো পাত্তাই দেবে না। সব মক্কেলগুলো আমাকে ছেড়ে পালিয়ে যাবে। এবার খেলতে আসছে আলপনা। স্টার্ট। একটা তো ঢোকাও, একটা। আরে ভিতরে ঢোকাও। যা 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 যা, আসো। আর পুরা 30 সেকেন্ডে রাক্ষসীর মুখে একটা বল ছিল। ফার্স্ট পজিশনে আছে সঙ্গীতা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে জুই 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে পূর্বাশা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে আলপনা দি 5 পয়েন্টস। সঙ্গীতার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে ড্রেসিং টেবিল। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। জুইয়ের পছন্দ সেন্টার টেবিল। পূর্বাশা পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল। আলপনাদির পছন্দ ওয়াটার ফিল্টার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনি কেট চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট ইমান। প্রথম প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে লালাম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। হয়তো তোমার জন্য হয়েছে প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে, ছুটে ছুটে গেছি হয়তো তোমার গানের কথা অনুযায়ী কিসে বন্য হওয়ার কথা বলা হয়েছে? বলো সঙ্গীতা। প্রেমে। ঠিক আছে, Absolutely. 5 পয়েন্ট। সঙ্গে লালাম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। কয়েকজন গায়কের ছবি টিভি স্ক্রিনে ঘুরবে, একজনের ছবিতে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করবে। এই প্রশ্নের ক্ষেত্রে বলো বলবো না, সেই গায়কের যে কোনো একটি গান শোনাতে হবে। জুই। -5 জুই। হয়ে যাক। इस प्यार को मैं क्या नाम दूं, रब्बा मेरे रब्बा 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 मेरे रब्बा रब्बा मेरे रब्बा 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 मेरे रब्बा
इस प्यार को मैं क्या नाम दूं, बेचैन दिल को कैसे आराम दूं, बेचैन दिल को कैसे आराम दूं, इस प्यार को मैं क्या नाम दूं। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে হ্যান্ড ব্লেন্ডার। पापा कहते हैं बड़ा नाम करेगा, बेटा हमारा ऐसा काम करेगा, मगर ये तो कोई न जाने कि मेरी मंजिल है कहाँ। पापा कहते हैं बड़ा नाम करेगा। প্রশ্নটা হচ্ছে গানে দুটি সম্পর্কের কথা বলা হয়েছে বা উল্লেখ করা হয়েছে, সেই সম্পর্ক দুটি কি? বলো সঙ্গীতা। বাবা ছেলে। একদম কারেক্ট। 5 পয়েন্ট। সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে হট টিফিন ক্যারিয়ার। টিভি স্ক্রিনে আসছে, অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে। বলো বলবো না। আলপনা দি। চম্পা চামেলি গোলাপেরি বাগে। 5 পয়েন্ট। সঙ্গে হট টিফিন ক্যারিয়ার হয়ে যাক। चोरा के दिल मेरा गोरिया चली, उड़ा के निंदिया चली मैं चली, पागल हुआ दीवाना हुआ, पागल हुआ दीवाना हुआ, कैसी दिल की लगी, चुरा के दिल मेरा गोरिया चली, उड़ा के निंदिया चली मैं चली। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন। সেই তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে দেখো বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যাই, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা করে দিও আমায়। প্রশ্নটা হচ্ছে তোমাকে ছাড়া আমার অবস্থাটা কি সেটা বলতে হবে। বলো সঙ্গীতা। অসহায়। ওকে 5 পয়েন্ট। সঙ্গে ইন্ডাকশন ওভেন। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দূর কত দূর। হেডফোন রাউন্ড। কানে হেডফোনে গান বাজবে, আমি যে শব্দগুলো পড়ে শোনাবো সেগুলোকে গেস করতে হবে। ইচ রাইট ওয়ার্ড 2 পয়েন্টস, সময় পাবে 1 মিনিট করে। প্রথমে জুই খেলবে। কেউ যখন জিজ্ঞেস করে জ্যোতিষী কোথা থেকে শিখেছো, কি বলো? ব্রহ্মা জানেন গোপন কম্মটি। বকুনি। বকুনি। মুসুরি। বো বো মু বো বো বকুনি। বসুরি। মাছি। বাস। মাছি। বাঁশি। মাছি। বালতি। হাত দেখা। আতা। হাত দেখা। হাত। হাত দেখা। হাতটা। হাত দেখা। হাত কাটা।
চালতা, সাত চালতা, সাতটা চালতা, চাল, সাত। চালতা, সাতটা কুঞ্জে দেখে তাবিজ, তাবিজ, তাবিজ ব্যালকনিতে এসে কে স্বচ্ছ রাত্রি বেশে একটা পেরেছো জুই 2 পয়েন্ট। যেগুলো পারোনি, প্রথমটা ছিল বকুনি, সেকেন্ড ছিল মাছি, থার্ড ছিল হাত দেখা, ফোর্থ ছিল চালতা, ফিফথ ছিল তাবিজ। সেটা খালি পেরেছো। গীতাতে হাত রেখে আসামিদের কি বলতে বলো? ঝুট বলে কাওয়া কাটে। প্রথমটা হাড়ি, হাড়ি, ইয়েস। 2 নম্বর মক্কেল, মক্কেল, ভেরি গুড। সবজি, সবজি, ভেরি গুড। আদালত, আদালত, ভেরি গুড। পাতকুয়া, পান্তুয়া, পাতকুয়া, পাতুয়া, সঙ্গীতা 5টাই সঠিক, 10 পয়েন্টস। সবাইকে মঞ্চে দাঁড়িয়ে কি বলতে চাও? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ডাক্তার, হাতা, ডাক্তার, ছাতা, ডাক্তার, খাতা, একলা চলো রে। সন্তান, একলা চলো, সন্তান, একলা চলো, সন্তান, একলা চলো, একলা চলো রে। যদি তোর খিচুড়ি, ডাক শুনে খেজুরি, কেউ না খিচুড়ি, আসে, খিচুড়ি, একলা চলো রে। যদি তোর দিদিমা, দিদিমা, আসে তবে একলা চলো বুটিক, রে। বুটিক, পূজারি, যদি তোর ডাক শুনে কেউ ডাক্তার, টাকা, টাকা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। 3টে পারলে 6 পয়েন্ট। যে দুটো পারলে না, প্রথমটা ছিল ডাক্তার, ও আর লাস্টেটা ছিল বুটিক। ফাঁকা জমি দেখলে কি বলো? মা দেখা দে নয় টাকা দে। ব্যবসা, 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 হ্যাঁ। কেনা বেচা, কেনা বেচা, কেনা বেচা, কল্পনা, কল্পনা, বাহ, জমি, জমি, হ্যাঁ এটা খুব পেরেছো। রাজভোগ, ডালমুগ, রাজভোগ, রাজভোগ, হাতমুখ, রাজভোগ, হাতমুখ, মুখ, রাজভোগ, ডালমুখ না, ডা- ডালমুখ নাকি? খোলো। আলপরাদি 4টে ঠিক বলেছেন, 8 পয়েন্টস। যেটা পারোনি সেটা হচ্ছে রাজভোগ। রাজভোগ, হ্যাঁ, ও এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সঙ্গীতা, 10 পয়েন্টস। সঙ্গীতার জন্য রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে রুটি মেকার এবং গিফট হ্যাম্পার। সেকেন্ড পজিশনে আলপনা, 8 পয়েন্টস। আলপনাদের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। থার্ড পজিশনে আছে পূর্বাশা, 6 পয়েন্টস। ওকে, পূর্বাশার জন্য স্টেইনলেস স্টিলের হাতা খুন্তির সেট। ফোর্থ পজিশনে রয়েছে জুই, 2 পয়েন্টস। জুই, তোমার জন্য রয়েছে স্যুপ বোলের সেট। ফিরে এলাম ব্রেকের পর। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকের নন্দিনী, যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। সকলের জন্য রয়েছে রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা আপনার পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট।
মাদল, মাদুর, বালিশ, একটা করে অক্ষর নাও, দিয়ে একটা নতুন শব্দ বানাও পরপর। এবার বলো পূর্বাশা। মাদুলি। 20 পয়েন্টস। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। সেকেন্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। তোমার মামাতো বোন, তার একমাত্র পিসে মশাই, তার একমাত্র বোন তোমার কে? এবার বলো পূর্বাশা। আমার পিসি। বোঝাও। আমার মামাতো বোন মানে আমার মামার মেয়ে, তার পিসমশাই মানে আমার বাবা, তো তার বোন মানে আমার পিসি। 20 পয়েন্টস। সঙ্গে ডিনার সেট। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে সুন্দর শাড়ি। স্থলভাগ যখন জলে কিংবা বাতি জেনে, অর্থ কিন্তু আলাদা পেলে একই উচ্চারণে। এবার বলো আলপনা দি। দ্বীপ। বোঝান। জলের উপরে যেটা থাকে সেটাকে তো দ্বীপই বলে। কারেক্ট। দ্বীপ মানে বাতি। হ্যাঁ, দ্বীপ দ্বীপ মানে জলে, দ্বীপ, বাতি দ্বীপ, জলে। বাতি জলে। উচ্চারণটা এক কিন্তু অর্থটা আলাদা। অর্থটা আলাদা। একটা দ্বীপ, যেটাকে আমরা আইল্যান্ড বলি ইংলিশে, হ্যাঁ, জলের হ্যাঁ। মধ্যে দ্বীপ থাকে। 20 পয়েন্টস। সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে সুন্দর শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। পাশাপাশি ক্লু, একটি বই সবকিছুই জানি, কোন শব্দের আসল কি মানে। উপর নিচের ক্লু, চিন্তা কিংবা ভয় অকারণে ভালো নয়। এবার বলো সঙ্গীতা। অভিধান আর অহেতুক। 20 পয়েন্ট। সঙ্গে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 24 ইঞ্চেস এলইডি টিভি। এই মুহূর্তে সঙ্গীতা স্কোর 65, পূর্বাশা স্কোর 56, আলপনা দি স্কোর 38। দিদি নাম্বার 1 হওয়ার লড়াইয়ে তোমরা তিনজন আছো। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। এবার বলো সঙ্গীতা। মামলা মোকদ্দমা। সঙ্গে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 সঙ্গীতা চৌধুরী with 95 points। এবার তোমার জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেমকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। চমচম, চকমকি, ঝিকমিক, কিচিরমিচির, মিটমিট। পিটপিট, কিচিরমিচি, ঝিকমিক, চটপটি, চমচম। চমচম, চকমকি, ঝিকমিক, কিচিরমিচির, মিটমিট। মিটমিট, এই পিটপিট শুনেছি। মিটমিট, কিচিরমিচির, ঝিকমিক, চকমকি, লাস্টে চমচম। এটা তোমার জুই। আলপনা দে। এটা পূর্বাশার উইনারের ট্রফি সঙ্গীতা। দিদি নাম্বার 1-এর ব্যাচ, দিদি নাম্বার 1-এর স্যাশ। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটের তরফ থেকে সোনার পা। মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে গিফট ভাউচার। রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে সবার জন্য বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো, আপনার অথবা আপনার পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। মিয়া আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। সকলের জন্য মিয়া আমরের তরফ থেকে গিফট হ্যাম্পার।
আগামীকাল দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন। সবাইকে নমস্কার। এরপরে দেখবেন আলো ছায়া।